যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি অনেক চেষ্টা করার পরও কিন্তু নোবেল পুরস্কার পাননি। আবার নতুন করে আমরা দেখছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তত এবারে শান্তি পুরস্কারে এই নোবেল পুরস্কারটা যেন উনি গ্রহণ করতে পারেন বা পান। আসলে নোবেল পুরস্কার পাওয়া কি এতটাই সহজ, নাকি নোবেল পুরস্কারের জন্য একটু চেষ্টা করলেই পাওয়া যায়? আর নোবেল পুরস্কার মূলত দেওয়া হয় কিসের ভিত্তিতে? আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে একটু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উনি এই মুহূর্তে হোয়াইট হাউসে অবস্থান করছেন এবং সেখানে উনি হোয়াইট হাউসে যাওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে একটি কাগজ উনি ধরিয়ে দেন এবং সেখানে লেখা ছিল যে উনি নিজে থেকে এবার আপনার হচ্ছে নোবেল কমিটির হাতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নোবেল শান্তি পুরস্কার বা শান্তি পুরস্কার দেওয়ার জন্য উনি আবেদন করেছেন এবং সেই আবেদনের একটি কপি উনি ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠিয়ে দেন। এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত খুশি হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প এতটাই খুশি হয়েছে যে নেতানিয়াহুকে উনি এক প্রকার গলায় জড়িয়ে ধরেন এবং কোলাকুলি করার পরপরে উনি উল্লেখ করেন যে আমি জানতাম এটা আমার প্রাপ্য, কারণ আমি বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য এমন কিছু নেই যেটা করছি না। ইতিমধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ভূমিকা নিয়েছেন, ইরান ইসরায়েল সংঘাত উনি বন্ধ করেছেন, ভারত পাকিস্তান সংঘাত বন্ধ করেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধের জন্য চেষ্টা করেছেন। এই কথাগুলো উনি উল্লেখ করেন। আসলে বাস্তবতা তো সম্পূর্ণ ভিন্ন। উনি ইরান ইসরায়েল যুদ্ধ কী কারণে বন্ধ করে সেটা তো ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছে। যখন দেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আর কখনো ইসরায়েলকে উনি রক্ষা করতে পারবেন না, ঠিক সেই সময়ে ইরানের সাথে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। আবার ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রেও তাই, যখন পাকিস্তান একতরফাভাবে ভারতে আক্রমণ করা শুরু করলো তখনই কিন্তু উনি যুদ্ধবিরতি কার্যকর করলো। আবার গাজায় ইসরায়েলের এই মুহূর্তে গাজা একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। একের পর এক ইসরায়েলি সেনা নিহত হচ্ছে এবং এই চলতি মাসেই এখন পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যখন ইসরায়েলে আর সক্ষম হচ্ছে না, ইসরায়েল আর পারছে না গাজার উপরে অবরোধ আরোপ করে গাজাবাসীদেরকে কোনোভাবে দমন করতে বা সম্পূর্ণ গাজা দখল করতে, ঠিক তখনই কিন্তু যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইতিমধ্যে নেতানিয়াহু হোয়াইট হাউসে ছুটে গিয়েছে। তো আসলে এইসব কাজ করেও শেষ পর্যন্ত লোক দেখানো কাজ করেও ডোনাল্ড ট্রাম্প কতটুকু পারবেন শান্তি পুরস্কার গ্রহণ করতে, চলেন আমরা এটা দেখি। নোবেলের আবিষ্কারক সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী এই পুরস্কার তাকেই দেওয়া হয় যিনি জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ান, স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত বা হ্রাস এবং শান্তি সম্মেলনের প্রচলন বা প্রসারে সবচেয়ে বেশি অবদান রাখেন। জীবিত যে কোনো ব্যক্তি বা সক্রিয় প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য যোগ্য। নোবেল ওয়েবসাইটে নোবেল শান্তি পুরস্কার কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়ার্টনে ফ্রিডনেস বলেছেন, বাস্তবে যে কেউই শান্তি পুরস্কারের প্রাপক হতে পারেন। এই পুরস্কারের ইতিহাস স্পষ্টভাবে দেখায় যে সমাজের সব স্তরের মানুষ পৃথিবীর সব অঞ্চল থেকে বিজয়ী নির্বাচিত হয়েছে। নোবেল বিজয়ীদের নাম প্রতি বছর অক্টোবর মাসে ঘোষণা করা হয়, তবে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় জানুয়ারি মাসেই, অর্থাৎ নেতানিয়াহুর মনোনয়ন এই বছরের জন্য বিবেচিত হবে না। নেতানিয়াহু যদিও ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন, এটা সামনে বছরে 26 সালের জন্য মনোনীত হবে। হাজার হাজার ব্যক্তি মনোনয়ন দিতে পারেন, যেমন বিভিন্ন দেশের সরকার, সংসদ সদস্যরা, রাষ্ট্রপ্রধান, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন, দর্শনের অধ্যাপকরা, পূর্বের নোবেল শান্তি পুরস্কার জয়ীরাও তারা নিজেকে মনোনয়নের জন্য আবেদন করতে পারেন। মনোনীতদের তালিকা 50 বছর গোপন রাখা হয়, যদিও যিনি মনোনয়ন দিয়েছেন তিনি চাইলে সেটি প্রকাশ করতে পারেন। কিভাবে মূলত বিজয়ী নির্বাচন করা হয়? নরওয়ের সংসদ কর্তৃক নিয়োজিত 5 সদস্য বিশিষ্ট নরওয়েজিয়ান নোবেল কমিটি পুরস্কার বিজয়ী নির্ধারণ করে। সদস্যরা সাধারণত অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ হলেও সবসময় তা নয়। বর্তমান কমিটির নেতৃত্বে রয়েছেন PEN ইন্টারন্যাশনাল এর নরওয়েজিয়ান শাখার প্রধান। সদস্যদের মনোনয়ন নরওয়ের রাজনৈতিক দলগুলো দেয় এবং এতে দেশটির সংসদে রাজনৈতিক ভারসাম্যের প্রতিফলন ঘটে। গত বছর ফেব্রুয়ারিতে কমিটির প্রথম বৈঠক হয়, যেখানে সদস্যরাও নিজেরা নতুন মনোনয়ন দিতে পারেন এবং গত বছর 2024 সালে মোট 286 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল আর 2025 সালের জন্য 338টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে 244 জন ব্যক্তি এবং 94টি প্রতিষ্ঠান। কমিটি প্রথমে তালিকা ছোট করে, তারপর স্থায়ী উপদেষ্টারা এবং বিশেষজ্ঞরা প্রতিটি মনোনীত প্রার্থীর পর্যালোচনা করে। কমিটি ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, তবে সংখ্যাগরিষ্ঠ ভোটেও সিদ্ধান্ত হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণত পুরস্কার ঘোষণার কয়েকদিন আগে নেওয়া হয়। একটি পদক, এই নোবেল একটি শান্তি পুরস্কার একটি পদক, একটি সনদ 1,10,00,000 সুইডিশ ক্রোনা অর্থাৎ 1.15 মিলিয়ন মার্কিন ডলারও কিন্তু প্রদান করা হয়। যদি ইতিমধ্যে বিখ্যাত না হন তবে তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাপী একটা খ্যাতিও বৃদ্ধি হয়। নোবেল পুরস্কার পাওয়ার পরে যখন কোনো ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার পায় তাকে যেমন 1.15 মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়, ঠিক তেমনই
তিনি যদি ইতিমধ্যে বিখ্যাত ব্যক্তি না হয়ে থাকেন তাহলে তার খ্যাতি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে 10ই ডিসেম্বর। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অসলো সিটি হলে এই অনুষ্ঠান হয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যদি সত্যি এই নোবেল কমিটি তারা শান্তি পুরস্কার প্রদান করে, সেক্ষেত্রে সেটা কি আসলে ডোনাল্ড ট্রাম্পের জন্য উপযুক্ত কোনো পুরস্কার হবে, নাকি এটা নোবেল শান্তি পুরস্কারের নামে এক প্রকার তামাশা হবে? আমার যে যতটুকু ক্ষুদ্র ব্রেনে আমি যতটুকু বিশ্লেষণ করেছি সেটার আলোকে আমি ইতিমধ্যে উপলব্ধি করেছি যে ডোনাল্ড ট্রাম্প কখনো শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন না। কেননা উনি একজন যুদ্ধবাজ ব্যক্তি, উনি কখনো শান্তি স্থাপনের জন্য এমন কোনো ভূমিকা পালন করেনি যেটার জন্য তাকে মনোনীত করা যায়। এক্ষেত্রে বরং আমার কাছে মনে হয় যে যদি 2025 সালে কাউকে যদি শান্তি পুরস্কারের জন্য শান্তি পুরস্কার দেওয়া উচিত তাহলে অবশ্যই বুরকিনা ফাসোর ইব্রাহিম ট্রাওরে দেওয়া উচিত। এই বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে তিনি ইতোমধ্যে দেশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এবং দারিদ্র্যপীড়িত আফ্রিকানদেরকে আবার পুনরায় সমৃদ্ধশালী একটা জাতিতে পরিণত করার জন্য তিনি একটা শক্তিশালী অবস্থান নিয়েছেন। তিনি এতটা জাতীয়তাবাদে বিশ্বাসী এই ইব্রাহিম ট্রাওরে তিনি বুরকিনা ফাসোর ক্ষমতা গ্রহণ করার পরপরই ইতোমধ্যে বুরকিনা ফাসো থেকে আমেরিকা এবং ফ্রান্সের যৌথভাবে যে ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যে বুরকিনা ফাসোতে তারা বিভিন্ন খনিজ থেকে তেল উত্তোলন করত, সোনা উত্তোলন করত, গ্যাস উত্তোলন করত, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলোর উপরে বা এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপ, বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির যৌথ যে কোম্পানিগুলো রয়েছে তারা আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রগুলোতে স্বর্ণ খনি, হীরকের খনি, তেল খনি, প্রাকৃতিক গ্যাস এবং আরও অন্যান্য প্রাকৃতিক খনিজ সম্পদগুলো তারা নিজেরা নিজেদের হাতে কুক্ষিগত করেছে এবং এখান থেকে শ্রমিক হিসেবে, লেবার হিসেবে সবথেকে কম মূল্য প্রদান করে এই আফ্রিকানদেরকে ব্যবহার করছে। এরপরে তাদের সম্পদ নিচ্ছে এবং তাদের উপরে আবার ভ্যাট আরোপ করছে বা তাদের কাছে আবার এই সম্পদ যখন বিক্রি করা হচ্ছে তখন তাদের কাছে আবার চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। কতটা শোষণ এখনো এই একবিংশ শতাব্দীতে এসেও এই শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইব্রাহিম ট্রাওরে, একজন সাহসী নেতা, একজন দুঃসাহসী নেতা, একজন ইমানদার, একজন আল্লাহভীরু ব্যক্তি এবং তিনি জাতীয়তাবাদে বিশ্বাসী। এই ইব্রাহিম ট্রাওরে উল্লেখ করেছেন যে আমার বুরকিনা ফাসোতে একটা কোম্পানিও থাকবে না বিদেশের, সমস্ত কোম্পানিগুলো দেশীয় কোম্পানিগুলো থাকবে এবং এই দেশীয় কোম্পানির ভিত্তিতে আমার দেশের সম্পদ আমার দেশের জনগণ যেন উপভোগ করতে পারে, আমার দেশের জনগণের কল্যাণে যেন ব্যয় হয়, আমার দেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যেন ব্যয় হয়, তাদের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য, তাদের 3 বেলা খাবার প্রদান করার জন্য, তাদের বাসস্থান নিশ্চিত করার জন্য, এক প্রকার তাদের সব দিক থেকে তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য যেন ব্যয় হয়, এটা নিশ্চিত করার দায়িত্ব এখন আমার। তো প্রিয় বন্ধু, এখন পর্যন্ত আফ্রিকার এমন কোনো রাষ্ট্রনায়ক বা এমন কোনো ব্যক্তি এমন সাহসী ভূমিকা পালন করতে পারেনি আফ্রিকান জাতিকে উদ্বুদ্ধ করার জন্য। ইতিমধ্যে ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রগুলোর কাছে আইডল হয়ে উঠেছে, একজন আইকনিক ব্যক্তি হয়ে উঠেছে। তাই আমি মনে করি ইব্রাহিম ট্রাওরের অবশ্যই শান্তি পুরস্কার প্রদান করা উচিত। যদি নোবেল শান্তি পুরস্কার নিরপেক্ষভাবে প্রদান করা হয় তাহলে কমিটি অবশ্যই বিবেচনা করবে ইব্রাহিম ট্রাওরের নাম। আর যদি এটা নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, যদি এটা অবশ্যই একপাক্ষিক চিন্তাভাবনা করে এবং পশ্চিমাদের দ্বারাই যদি এটা প্রভাবিত হয়ে থাকে তাহলে তারা কখনো ইব্রাহিম ট্রাওরেকে কখনো মনোনীত করবে না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।